আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজ আমি তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারে পড়ো, অর্থাৎ বিবিএস থার্ড ইয়ার, এটাকে পাস কোর্সও বলা হয়, তো তার অতি গুরুত্বপূর্ণ একটি বই, সেটি হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং। এই বইটির অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় লিজ ফাইন্যান্সিং নিয়ে আমি আজ আলোচনা করব। যদিও তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে পড়ো তাদেরও এই অধ্যায়টি আছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইতে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আর কি যারা পড়ো। তো এটি অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি তোমাদেরকে, এটি যেহেতু পার্ট সিতে অবশ্যই আসবে, এটির নাম্বার হচ্ছে 10, মাঝে মধ্যে পার্ট বিতেও আসে। তো আমাদের একটি বড় প্রবলেম হচ্ছে কি, ম্যাক্সিমাম বইগুলোতে যেহেতু এগুলো বেশিরভাগ বই হচ্ছে কপি পেস্ট করা বিদেশি রাইটারের বই থেকে, তো এক একটা অঙ্ক এক এক নিয়মে করা, এই জন্য অনেকের বুঝতে একটু সমস্যা হয়। তো আমি তোমাদেরকে পার্ট সি এর এমন দুটি অঙ্ক আজকে করাবো, যেটি হচ্ছে এ যাবৎকালে এই যে 2013 সালের পর থেকে যে নতুন সিলেবাস, সেখানে সবচেয়ে বেশি এই নিয়মের অঙ্কগুলো এসেছে। তো এই অঙ্কগুলো তোমাদেরকে আমি আজকে সরাসরি চলে যাচ্ছি বোর্ডের অঙ্কে। তো দেখো, এই যে এখানে বোর্ডের আমি দুটি অঙ্ক, একটি হচ্ছে তোমার মিজান কর্পোরেশন, অঙ্কটি হচ্ছে এই যে 7 কলেজের আন্ডারে, ঢাকা ভার্সিটির আন্ডারে যে 7 কলেজ, তার 2016 সালে এসেছিল, এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে একই অঙ্ক লেমো কর্প নামে এসেছিল 2017 সালে। এবং আরেকটি অঙ্ক যেটি হচ্ছে তোমার এক্স কোম্পানি লিমিটেড, এটিও পার্ট সি এর একটি বড় অঙ্ক। তো এই যে দুটি অঙ্ক তোমাদেরকে আমি আজ আলোচনা করব, এবং এই দুটি অঙ্ক তোমরা যদি মোটামুটি বুঝতে পারো, ইনশাল্লাহ এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কগুলোই তোমরা বুঝতে পারবে। আর এই অঙ্কগুলোই এ যাবৎকালে সবচেয়ে বেশি পরীক্ষায় এসেছে। তো তোমরা ভালো করে পুরো অঙ্কটি লক্ষ্য করবে, পুরো ভিডিওটি দেখবে। তো আরেকটা কথা বলি, সেটি হচ্ছে কি, যে এই ভিডিওটি করার জন্য, মানে এই অধ্যায়টি করার জন্য আমাকে কিছু কিছু গুরুত্বপূর্ণ, আমি এর আগে একটি অধ্যায় দিয়েছিলাম, প্রথম অধ্যায়, যেটি হচ্ছে স্টক হোল্ডার্স ইকুইটি। তো এরপরে আমাকে আমার চ্যানেলে 3-4 জন, কয়েকজনই আমাকে হচ্ছে রিকোয়েস্ট করেছিল নতুন নতুন কিছু অধ্যায় নিয়ে। তো এর মধ্যে কয়েকজন যারা আমাকে কমেন্টস করেছিল, রিকোয়েস্ট করেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে মুমুস কিচেন নামে একটি আইডি থেকে, আরেকজন হচ্ছে রুম্পা মালা নামে একটি আইডি থেকে, তারপর হচ্ছে এসডি শর্টকাট নামে আরেকটি আইডি থেকে। তো এর মধ্যে একজন আমাকে বলেছিল যে কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করলেই হবে, আরেকজন ইন্ডিকেট করে দিয়েছিল যে লিস্টটা নিয়ে আলোচনা করলে ভালো হয়। তো আমি এটি যেহেতু আসলে প্রথম দিকের একটি অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই আমি এটি নিয়ে আলোচনা করছি। তো শুরুতে আমি এই অধ্যায়ের এই বোর্ডের অঙ্কগুলোতে যাওয়ার আগে একটু বেসিক 2-3 মিনিট একটু বেসিক বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি, যে কি ধরনের আমাকে কি কি কাজ করতে লাগবে আর বিষয়টি কি। মূলত এখানে একটি কোম্পানি অন্য একটি কোম্পানি থেকে একটি সম্পদ লিজ নেয়। তো লিজ নিলে তাকে লিজের জন্য একটি কিস্তি পরিশোধ করতে হয়। আগে আমি দেখবো তোমাদেরকে, আর তোমরা কিন্তু অবশ্যই বাসায় বইটা ভালো করে পড়বে, তাহলে আরেকটু ভালো শিখবে। আমি তোমাদেরকে শর্টকাটে, মানে একটা মূল ফ্যাক্ট হচ্ছে কি, ম্যাক্সিমাম অঙ্কগুলোই বইতে একটু কঠিনভাবে করা, এবং অনেক টিচাররাই একটু কঠিনভাবে বোঝায়। আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু সহজে বোঝানোর জন্য, যেন তোমরা 2টা অঙ্ক বুঝলেই মোটামুটি বই থেকে 8-10টি অঙ্ক করতে পারো। আর তোমরা যখন 8-10টি অঙ্ক করতে পারবে, ইনশাল্লাহ এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই করতে পারবে। তো সাধারণত আমাদের যেগুলো চায়, নাম্বার 1 আমার হচ্ছে অ্যানুয়াল লিজ পেমেন্ট বের করতে বলে, নাম্বার 2 হচ্ছে লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল অথবা লিজ পেমেন্ট শিডিউল। প্রথমে হচ্ছে 1 নম্বরে লিজ অ্যানুয়াল লিজ পেমেন্ট, মানে হচ্ছে বার্ষিক আমি যে লিজের কিস্তি দিব তার পরিমাণ। কারণ আমি একজনের কাছ থেকে লিজ নিব, হয়তো 10 লক্ষ টাকা দামের একটা জিনিসের লিজ নিলাম, তাকে বছর বছর আমি সুদ সহ আসল সহ পরিশোধ করব, মানে কিস্তি পরিশোধ করব। কত টাকা কিস্তি দিব সেটা 1 নম্বর আমার বের করতে হয়। অনেক সময় দেয়া থাকলে আর বের করতে হবে না। তারপর আমাকে একটা লিজ পরিশোধের তালিকা করতে হয়, এখানে আমি সুদ কত আসল কত সেটা বের করি। আর নাম্বার 3তে জাবেদা করতে হয়। তো জাবেদা হচ্ছে বোথ বুকস, মানে দুটি বইতে, একজন হচ্ছে লিজ নেয়, একজন হচ্ছে লিজ দেয়। তো যে লিজ নিবে তার বইতেই বেশিরভাগ প্রশ্নে আমাদের আসে, আর যদি বোথ বুকস বলে তাহলে যে লিজ দিবে তার বইতেও আমাকে জাবেদা করতে হবে। তো যে লিজ নিবে তার বইতে আমার যে জাবেদাগুলো, সেটি হচ্ছে একটু তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো। আর তোমরা বোঝার জন্য বারবার ভিডিওটি একটু টেনে টেনে দেখবে।
তো নাম্বার 1 লিজ নেয়ার জাবেদা, নাম্বার 2 কিস্তি প্রদানের জাবেদা বা কিস্তি জাবেদা, নাম্বার 3 হচ্ছে সুদ প্রদানের জাবেদা, নাম্বার 4 হচ্ছে অবচয়ের জাবেদা। আমি তোমাদেরকে এই বেসিকগুলো বইয়ের সাথে মিলিয়ে দেখিয়ে দিব, তাহলে ভালো বুঝবে। আর এটা হচ্ছে যে লিজ নিবে তার বইতে 4টি জাবেদা, আর যে লিজ দিবে নাম্বার 1 হবে লিজ দেওয়ার জাবেদা, নাম্বার 2 হচ্ছে সে যেহেতু লিজ দিয়েছে সে কিস্তি পাবে, কিস্তি পাওয়ার জাবেদা, নাম্বার 3 হচ্ছে সে সুদও পাবে, সুদের জাবেদা, নাম্বার 4 হচ্ছে তার বইতে আসবে না। যে লিজ নিবে তার বইতে অবচয়ের জাবেদা হবে, কিন্তু যে লিজ দিবে তার বইতে অবচয়ের জাবেদাটি হবে না, 3টি জাবেদা হবে। তবে এটি হচ্ছে প্রথম বছরের জাবেদা। আবার দ্বিতীয় বছরের জাবেদা একটু অন্যরকম, তখন প্রথম জাবেদাটি আসে না, কারণ লিজ তো একবারই নেওয়া হয়, তখন অন্যান্য জাবেদাগুলো আসবে। তো আমি এখন দেখাচ্ছি এই যে জাবেদা যেগুলো বললাম। আর নাম্বার 1 আমাদের এই যে লিজ, অ্যানুয়াল লিজ রেন্ট, এটা আমরা কিভাবে বের করবো যদি দেয়া না থাকে সেটি আমি তোমাদেরকে দেখাই। দেখো এখানে একটা ক্লু আসো, এই যে আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য আমার সময় যেন একটু কম লাগে আমি 4টি সূত্র লিখে রেখেছি। নাম্বার 1 এটি হচ্ছে এই যে দেখো প্রথমে এএলপি, অ্যানুয়াল লিজ পেমেন্ট, আমাকে দেয়া থাকবে যে একটি কোম্পানি 1.5 লক্ষ টাকা মূল্যের একটি সম্পত্তি লিজ নিয়েছে, অথবা 5 লক্ষ টাকা মূল্যের একটি সম্পত্তি লিজ নিয়েছে। আর এ মানে হচ্ছে কিস্তির পরিমাণ, আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, সুদের হার, এর মানে হচ্ছে বছর। এই মানগুলো দিয়ে থাকলে আমরা এই সূত্র দিয়ে আমার কিস্তি বের করতে হয়। তবে কিছু কিছু অঙ্কে, 2-1টি অঙ্কে কিস্তি দেয়া থাকে, হয়তো পুরো মূল্যটিও বের করতে হতে পারে। আচ্ছা, যদি এমন থাকে কিস্তি বছরের শুরুতে দেয়, তাহলে একই রকম সূত্র পাশে একটি 1+r যোগ হবে, গুণ হবে। তো এখানে অনেক জায়গায় 1+r এর পরিবর্তে তারা আয়ও ব্যবহার করে। আয় মানে হচ্ছে ইন্টারেস্ট, তোমরা আয়ও দিতে পারো, আরও দিতে পারো। অনেকে কেউ ইউজ করে, কে মানে কস্ট, কেউ দিতে পারো, তবে আই বা আর দেয়াই ভালো। আচ্ছা, তো যদি বছরের শুরুতে থাকে তাহলে কি করব, 1+r পাশে গুণ করব। সেম যদি বছরের শুরুতে না থাকে তাহলে আমাদের অনেক সময় এমন থাকতে পারে যে নর্মালি বলা নেই আমি কিস্তি কি বছরের শুরুতে দিব না শেষে দিব। মূলত কি আমি কিস্তিটা কখন দিচ্ছি, যদি এই যে আমি একটা সম্পত্তি লিজ নিলাম, এর কিস্তিটা আমি কি বছরের শুরুতে দিব নাকি শেষে দিব, কিছু বলা না থাকলে অবশ্যই শেষে দিব, বুঝে নিব। আর যদি বলা থাকে বিগিনিং অথবা 1 তারিখ অথবা অ্যাডভান্স, এই ক্লুগুলো দেওয়া থাকে, বিগিনিং বা 1 অথবা অ্যাডভান্স, এই 3টি কথা থাকলে আমরা এই সূত্রটি ইউজ করব। আর যদি সাধারণভাবে থাকে এটা, কিন্তু আমাকে অঙ্কে সেলভেজ ভ্যালু দেওয়া আছে, তখন এই যে পাশে এই প্রথম সূত্রটি হবে, কিন্তু একটি সেলভেজ ভ্যালু উপরে দিয়ে 1+r এর পাওয়ার n এখানে আমার যোগ করতে হবে এই অংশটুকু। আবার যদি বিগিনিং এর অঙ্কই হয়, কিন্তু বিগিনিং অঙ্কের সাথে আবার সেলভেজ ভ্যালু আছে, তাহলে এই সবচেয়ে বড় সূত্রটি হবে। যেমন এখানে এএলপি, অ্যানুয়াল লিজ পেমেন্ট, অথবা এএলআরও বলে, অ্যানুয়াল লিজ রেন্ট। তো আমরা সূত্রগুলো দেখতে পাচ্ছি, দেখো। তো এই 4টি সূত্র যে কোনো একটি সূত্র আমরা ব্যবহার করে কিস্তি বের করব। তো তোমরা ভালো করে সূত্র 4টি দেখো। তো এখন আমি তোমাদেরকে সরাসরি বই নিয়ে যাচ্ছি বোর্ড কোশ্চেনে। দেখো একটু আমি কোশ্চেনটা পড়বো, সাথে সাথে আমি সূত্রের সাথে তোমাদেরকে মিলিয়ে দেখাবো আসলে ঠিক আছে কিনা। দেখো কোশ্চেনটা আমরা একটু পড়ি। মিজেন কর্পোরেশন কি করেছে দেখো, কন্ট্রাক্ট এ 10 ইয়ার্স টার্ম নন ক্যান্সেলেবল লিজ, মানে কি যেই লিজটি ক্যান্সেল করা যাবে না এরকম একটি লিজের সাথে উইথ ILDC, এই কোম্পানিটির সাথে। এবং তাদের কন্ডিশন হচ্ছে কি দেখো নিচে দেওয়া আছে, নাম্বার 1 দেওয়া আছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এখানে যে দেখো ইনস্টলমেন্ট আমার দেয়াই আছে 90,000 টাকা। কমেন্টস অফ পেমেন্ট অন 1/1/2012, এটা থাকতে পারে যে 1 তারিখ না দিয়ে বিগিনিংয়ে বলতে পারে। তো যাই হোক, যেহেতু আমাকে লিজের কিস্তিটা ওরা দিয়েই দিয়েছে। নাম্বার 2, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাসেট, অ্যাসেটটির মূল্য হচ্ছে যে জানুয়ারির 1 তারিখে তার মূল্য ছিল 5,50,000 টাকা, আর এর আয়ুষ্কাল এই যে এস্টিমেটেড লাইফ হচ্ছে 10 বছর, এবং এর সেলভেজ ভ্যালু দেওয়া আছে এখানে 10,000 টাকা। আর সুদের হার হচ্ছে কত, 12% বার্ষিক। আমাকে 1 নম্বর চেয়েছে হচ্ছে প্রিপেয়ার ফার্স্ট 3 ইয়ার্স অ্যামোর্টাইজেশন শিডিউল, প্রথম 3 বছরের আমার লিজ পরিশোধ তালিকা আমরা বের করব। আর নাম্বার 2তে হচ্ছে গিভ দ্য জার্নাল। তো আমরা যখন লিজ পরিশোধ তালিকা করবো, দেখো এখানে আমাদের কিন্তু কিস্তি দিয়ে আছে 90,000 টাকা। আমরা প্রথমে 6টি ছক করবো, কয়টি, 6টি। নাম্বার 1 ইয়ার, নাম্বার 2 হচ্ছে বিবি মানে বিগিনিং ব্যালেন্স, বছরের শুরুতে মূল্য, ALR অ্যানুয়াল লিজ রেন্ট, INT ইন্টারেস্ট, PP প্রিন্সিপাল পেমেন্ট মানে এখানে আসল, এটা হচ্ছে সুদ, এটা আসল,
ইবি মানে ইন্ডিং ব্যালেন্স। প্রথমে আমরা এই ছকটি আগে লিখব, যেহেতু এখানে বিগিনিংয়ে দেওয়া আছে বা 1 তারিখ দেওয়া আছে, এখানে 0 থেকে শুরু করব। কত থেকে? 0 0 1 2 3। প্রথমে আমরা এই ছকটির কাজ করব, তারপর 3 নম্বর ছকে চলে যাব। কত ছকে? 3 নম্বর ছকে। প্রত্যেক ঘরে কিস্তির পরিমাণটা এই যে 90,000 টাকা 1 নম্বরে দেওয়া ছিল, এখানে বসিয়ে ফেলবো। এবার এই টাকাটি বসাবো। দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, প্রথমে আমরা এই ঘরের কাজ করব, 1 নম্বর ঘর, তারপরে 3 নম্বর ঘর, তারপর হচ্ছে 2 নম্বর ঘরের প্রথম টাকাটি বসাবো, 5,50,000। এবার এই 5,50,000-এর উপরে আমরা কত পার্সেন্ট করবো? 12% করব। 12% করলে, যেহেতু পার্সেন্ট দেওয়া আছে 12, এই 5,50,000-এর 12%। কিন্তু যেহেতু বিগিনিং বলা আছে, প্রথম বছরে আমার কোনো সুদ বসবে না, কিন্তু বিগিনিং না থাকলে কিন্তু আমার অবশ্যই প্রথম বছরেই সুদ বসতো। তো এবার 5 নম্বর ছককে আমরা কি করব? 5 নম্বর ছক কিভাবে পাবো? এই যে 3 নম্বর ছক থেকে 4 নম্বর ছক বাদ দিলে 5 নম্বর ছক পাবো। যেহেতু 4 নম্বর ছকে কিছু নাই, সেহেতু এটা বাদ দিলে 90,000 থেকে 0 বাদ দিলে 90,000 হবে। আর 6 নম্বর ছক হচ্ছে এই যে আমাদের 2 নম্বর ছক, এই 2 নম্বর ছক থেকে আমি 5 নম্বর ছকে টাকাটা বাদ দিব, 6 নম্বর ছক পাবো। এটা আবার বছরের শুরুতে চলে আসবে, এই যে 1-এর বরাবর 4,60,000। এখান থেকে আবার 12% করবো, 55,200। এবার এই 90,000 থেকে 55,200 বাদ দিব, পাবো 34,800। আবার এই 34,800-কে এই যে 5 নম্বর ছকটাকে আমি এই যে 2 নম্বর ছকে 4,60,000 এটা বিয়োগ করব, এভাবে চলতে থাকবে, করলে পাবো আমি 4,25,200। কিন্তু একেবারে শেষ বছর একটু কাজ আছে। আমরা শেষ বছরের আগের বছরটা দেখি, এখানে আসছে 3,86,224। তোমাদের 2-1 টাকা 2-4 টাকা কম বেশি হতে পারে, এই টাকাটা এখানে লিখবা। এটা আবার এই যে লাস্টের বছরের এখানে আসলো, এবং লাস্ট বছরের পার্সেন্টেজ করতে পারবো না। এই যে টাকাটি, এই টাকাটি আমাদের দেখো অঙ্কে, এই যে আমাদের দেখো অঙ্কে এই যে লাস্ট বছরে, এখানে একটা বিষয় হচ্ছে কি, লাস্ট বছর আমরা একই রকম করে যাব। কিন্তু যদি এমন হতো অঙ্কটাই 3 বছরের, তখন কিন্তু শেষের বছরে একটু অন্য নিয়মে করতে হয়। তখন এই টাকাটি এখানে হয়, এই টাকাটি আবার এই যে এই ঘরে বসে, তারপরে হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করে মাঝখানের সুদটা বসে, এবং লাস্টে যদি সেলভেজ ভ্যালু থাকে সেলভেজ ভ্যালু বসবে, অথবা 0 থাকলে 0 বসবে। কিন্তু যেহেতু অঙ্কটি হচ্ছে 10 বছরের, অঙ্ক কত বছরের? 10 বছরের এর মেয়াদকাল, কিন্তু আমাদেরকে করতে বলেছে হচ্ছে 3 বছরের। তো আমাদের কোনো ঝামেলা নাই, এভাবে করে যাব। তো আমাদের এখান থেকে করার কাজ এই সুদগুলা বের করব। তো এবার আমি বলেছিলাম 1 নম্বরে আমাদের কি করতে হবে, দেখো অ্যানুয়াল রিজলেন্ট। তো এটা আমাদের দেয়া আছে। তো অ্যামোর্টাইজেশন শিডিউল এটা চেয়েছে। এবার জাবেদা, এই দেখো জাবেদা চেয়েছে ওরা। এই যে জাবেদায় বলেছে কি, বোথ পার্টিস, দুটি বইতেই। এবং জাবেদাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো প্রথম বইতে জাবেদা হচ্ছে 4টি, 1 2 3 4, এবং যে লিস্ট দিয়েছে তার বইতে জাবেদা হচ্ছে 3টি। আমি তোমাদেরকে মিলিয়ে মিলিয়ে দিচ্ছি। দেখো 1 নম্বরে আমি তোমাদেরকে বলেছিলাম লিজ নেয়ার জাবেদা। দেখো কি বলেছিলাম, লিজ নেয়ার জাবেদা। এই দেখো লিজ নিয়েছে 5,50,000 টাকার একটি জিনিস। কত টাকার? 5,50,000 টাকার। তোমরা যারা বাসায় বই আছে অবশ্যই বইটা বের করে তারপরে মিলিয়ে নিবা। এটা যেহেতু বোর্ডের অঙ্ক, সবার বইয়ের মধ্যে অঙ্কটা পাবা, তাই আমি একটি কমন অঙ্ক দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করছি। তো এই 5,50,000 টাকা প্রথমে আমি লিজ নেয়ার জাবেদা, আমি জাবেদাগুলো বুঝিয়ে দিচ্ছি। 5,50,000 টাকা। তারপরে হচ্ছে কি আমাদের কিস্তির জাবেদা, কিস্তি হচ্ছে 90,000 টাকা। তারপরে হচ্ছে কি আমার এই দেখো সুদ প্রদানের জাবেদা, এই সুদ প্রদান ছিল 54,000 টাকা। কিন্তু এখানে ওরা সুদের জাবেদাটা লাস্টে দিয়েছে। তুমি লাস্টের জাবেদার আগে পরে হলে সমস্যা নেই, যে অবচয় জাবেদা, সুদ প্রদানের জাবেদা, তুমি সুদেরটা আগে দিতে পারো, অবচয়টা পরে দিতে পারো, এটা কোনো প্রবলেম হবে না। এই যে সুদ প্রদানের জাবেদা দেখতে পাচ্ছ, দেখো এই যে 3 নম্বর দিয়েছিলাম সুদ প্রদান, ওটা 4 নম্বরে ওটা করেছে। সুদ প্রদানের জাবেদা 55,200 টাকা। আর তারপরে হচ্ছে এই দেখো অবচয় জাবেদা। এখন কিভাবে করবে এটা একটু বুঝাই দিচ্ছি। দেখো প্রথমে লিজ নেওয়ার জাবেদা, লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ, ডেবিট। আর এই যে লিজ লায়াবিলিটি, যেহেতু এটা আমার জন্য একটি দায়, এটা হবে ক্রেডিট। এটা সবসময় তোমরা মুখস্থ রাখবে, করতে করতে বুঝে যাবা। আর বা পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদেরকে আরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। নাম্বার 2 হচ্ছে কিস্তির জাবেদা। কিস্তির ক্ষেত্রে দেখো আমি 1 নম্বর জাবেদায় লিজ লায়াবিলিটি দিয়েছিলাম ক্রেডিট, আর এখানে লিজ লায়াবিলিটি হয়ে যাবে আমাদের ডেবিট। কিস্তি হচ্ছে 90,000 টাকা। অবচয় কি, এই যে 5,50,000 টাকা জিনিসের সেলভেজ ভ্যালু ছিল 10,000 টাকা, বিয়োগ করব, বিয়োগ করলে থাকবে 5,40,000, ওটাকে 10 বছর দিয়ে ভাগ করব, 54,000। নাম্বার 4 সুদের জাবেদা। সুদ কোথায় পাবে, যে আমরা ছকে চলে যাবো, এই যে সুদ 55,200 টাকা।
ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো আশা করি। এরপরে যে লিজ দিয়েছে তার বইতে, যে লিজ নিয়েছে সে তো তার জন্য তো এটি একটি দায়, কেন এটি তাকে আবার ফেরত দিয়ে দিতে হবে আর কিস্তি দিতে হবে। আর যে লিজ দিয়েছে তার জন্য সম্পত্তি চলে গেল, তার জন্য ইকুইপমেন্ট ক্রেডিট আর ডেবিট হবে লিজ রিসিভেবল। এখানে দেখো লিজ লাইবিলিটি হচ্ছে আমাদের ক্রেডিট, কিন্তু এখানে লিজ রিসিভেবল হবে হচ্ছে আমার ডেবিট, আর সম্পত্তি হয়ে যাবে ক্রেডিট। আর এখানে কিস্তি, সে হচ্ছে কিস্তি দিবে আর সে হচ্ছে কিস্তি পাবে, ওর জন্য ক্যাশ ডেবিট লিজ রিসিভেবল ক্রেডিট। দেখো ওর হচ্ছে লিজ রিসিভেবল ডেবিট ছিল, প্রথম যাবে দেয়, দ্বিতীয় যাবে এটি হয়ে যাবে আমাদের ক্রেডিট, ক্যাশ হবে ডেবিট। আর তারপরে ওর জন্য হচ্ছে সুদ দিবে, ও কি হচ্ছে সুদ দিবে আর হচ্ছে সুদ পাবে। সুদ দিলে যাবে না কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট, কি সুদ বকেয়া পড়েছে আগামীতে সুদ দিবে তাই বকেয়ার যাবে না। আর হচ্ছে সুদ পাবে, ওর জন্য ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। দেখো টাকার অ্যামাউন্ট একই রকম, আমরা একটু দেখে দেখো, এখানে 5,50,000, এখানে দেখো প্রথমটাই 5,50,000, এখানে দেখো দ্বিতীয়টি 90,000, এখানে দেখো দ্বিতীয়টি 90,000, এখানে দেখো তৃতীয় অবচয় যাবে তো এখানে আসবে না, এখানে দেখো সুদের যাবে দেয় 55,200, এখানে হচ্ছে 55,200। তো আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। তো এখন আমি তোমরা বাসায় একটি প্র্যাকটিস করবা, সরাসরি একটি পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এই যে এই অঙ্কে একটু শর্টকাটে দেখাচ্ছি, যেহেতু এই অঙ্কটি একটু ডিটেলসে বুঝিয়েছি তোমাদের। তো এই অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের এটি এক্স কোম্পানি একটা লিজ নিয়েছিল সম্পত্তি ওয়াই কোম্পানি থেকে, যার মূল্য ছিল 1,50,000 টাকা। এবং এই যে দেখো এখানে যে সেলভেজ ভ্যালু এখানে দেওয়া আছে 5,000 টাকা, সুদের হার হচ্ছে কত পার্সেন্ট আমাদের 8%, আর হচ্ছে এখানেও মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, লিজের মেয়াদও হচ্ছে 5 বছর। তো আমাকে প্রথমে বলেছে ক্যালকুলেশন অ্যানুয়াল লিজ রেন্ট, এই যে কিস্তিটা বের করবো অ্যাডভান্স বেসিসে, অ্যাডভান্স বেসিস বা বিগিনিং বেসিস যদি বলে, এবং যদি সবগুলো মানি দেয়া থাকে, যেমন এখানে দেখো আমাদের সম্পত্তির মূল্য দেওয়া আছে, সেলভেজ ভ্যালু দেওয়া আছে, বিগিনিংও বলা আছে, মানে এই যে তোমাদেরকে যে বলেছিলাম আমি, এই যে সবচেয়ে বড় সূত্রটি, এই নিচের সূত্রটি হবে, দেখো 4 নম্বর সূত্রটি, এই সূত্রটি তোমরা অ্যাপ্লাই করে এই যে এর মানটি বের করবে, কার মান, এর মান, কিস্তির মান। আমি তাও দেখে দিচ্ছি, দেখো এই যে আমি নিয়েছিলাম 1,50,000 টাকার সম্পত্তিটি, কিস্তি আমি জানি না, সুদের হার 8%, 8% মানে 0.08, 5 বছর, এই যে সেলভেজ ভ্যালু 5,000 টাকা, এটা এপাশ ওপাশ করে ক্যালকুলেশন করে তোমাদের লাস্টে এই মানটি আসবে। তারপর দেখো সেম আগের মতো তোমরা যখন এই কিস্তি পেয়ে যাবে, আগের অঙ্কে কিস্তি দেওয়া ছিল, এই অঙ্কে কিস্তি বের করবো। আর এখানে শিডিউল চাইনি, তো শিডিউল করার দরকার নেই আমার, এখানে শুধু জাবেদা চেয়েছে, এবং জাবেদার ক্ষেত্রে বলেছে বোথ কোম্পানি, এখানেও বলেছে। এগুলো কিন্তু পার্ট সি এর অঙ্ক এবং 10 মার্কসের একটি অঙ্ক, এবং অতি গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা কিন্তু অবশ্যই বাসায় অঙ্কটি হাতে কলমে করবে, অঙ্ক প্র্যাকটিস না করলে কখনোই পারবে না। আর আমাদের ম্যাক্সিমাম বইগুলোতে কিন্তু অঙ্ক একটু জটিল ভাবে করা, তোমরা অন্যান্য যে কোনো অঙ্ক এইভাবে করার চেষ্টা করবে, না বুঝলে আমাকে বলবে, আমি চেষ্টা করবো পরের ভিডিওতে তোমরা অঙ্কের নাম্বার সহ, বোর্ডের নাম্বার সহ আমাকে বলে দিবে, আমি অঙ্কটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখো সেম প্রথমে লিজ নেওয়ার জাবেদা একই রকম, 1,50,000 টাকার জিনিস, কিস্তির জাবেদা, কিস্তি আমরা বের করলাম 33,996 টাকা, কারো 2-4 টাকা কম বেশি হতেই পারে, ওটা কোনো প্রবলেম হবে না। তারপর হচ্ছে অবচয় জাবেদা আগের মতো, অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অর্থাৎ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। নাম্বার 4 এই যে সুদের জাবেদা, দেখছো যে আমি একটু আগে যে সূত্র লিখে দিয়েছি, এই সূত্র অনুযায়ী সব হয়ে যাচ্ছে, লিজ নেয়ার জাবেদা, কিস্তির জাবেদা, সুদের জাবেদা, অবচয়ের জাবেদা। এটা এই জিনিসটা কিন্তু অনেকেই ক্লিয়ার না কোন কোন জাবেদাগুলো হয়, তো এখানে খুব বেশি জাবেদা করতে হয় না। আর এখানে দেখো এই যে প্রথম জাবেদাটা, দ্বিতীয় জাবেদাটাকে, আর এই যে লাস্টের জাবেদাটা এখানে এই বইতেও চলে আসবে একই রকম ভাবে। ওর জন্য এই যে লিজের জাবেদা, কিস্তিও পাবে, কিস্তি পাওয়ার জাবেদা, লাস্টে সুদ বকেয়া রয়েছে, সুদ পাবে এর জাবেদা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর অবচয় জাবেদা কিন্তু এই বইতে আসবে না, এটা শুধুমাত্র প্রথম যে লিজ নিয়েছে তার বইতে আসবে, যে লিজ দিয়েছে তার বইতে আসবে না। তো আশা রাখি তোমরা অঙ্কটি খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই কিন্তু খাতায় অঙ্কটি করবে এবং বই থেকে বের করে করবে, তাহলে ভালো বুঝতে পারবে। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। আর এরপরে তোমাদেরকে কোন অঙ্ক দিলে তোমাদের বেশি উপকার হবে আমাকে বলবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সময় সুযোগ মতো তোমাদেরকে কিছু অঙ্ক আমি তোমাদের জন্য সরবরাহ করবো। কেন আমি বলি, আমি জানি যে ডিগ্রি স্টুডেন্টরা ম্যাক্সিমামরা তারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে, তারা বাসায় ওই বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ারও সময় পায় না। আমি তাদেরকে টার্গেট করে, এবং তাদেরকে আমার খুব বেশি পছন্দ, যারা ডিগ্রি স্টুডেন্ট, তারা ডিগ্রিতে পড়ালেখার পাশাপাশি কোনো না কোনো কাজ করে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ভালো একটি বিষয়। তো আমি তাদের জন্য মূলত ডিগ্রি স্টুডেন্টদের জন্য আমি বেশি বেশি অঙ্ক সরবরাহ করব, যেন তারা
কাজের ফাঁকে ফাঁকে হলেও অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করতে পারে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকবা, আমার চ্যানেলের সাথে থাকবে এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে আমার চ্যানেলটি দেখতে বলবা, তারা ইনশাল্লাহ আমার চ্যানেলটি দেখলে আশা রাখি খুব ভালোভাবে অঙ্ক করতে পারবে, কেন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ আবারও।